হ্যালো এভরিওয়ান, হ্যারম্যান 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপারগুলো করছিলাম, তার মডেল কোশ্চেন পেপার 15 1 থেকে আমাদের 25 পর্যন্ত অলরেডি হয়ে গেছিলো। আজকে আমরা 26 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো বাকি অঙ্কগুলোর মধ্যে দেখলাম অনেক অঙ্ক আমরা আগের মডেলে করেছি, তো সেখান থেকে তোমরা যেগুলো আগের মডেলে করেছি সেগুলো সেখান থেকে দেখতে পারবে। যেমন 26টা মডেল কোশ্চেন পেপার 10-এ 27-এর অঙ্ক সেখানে আমরা করেছি, বা তারও আগে মডেল পেপারে সেটা এই কোশ্চেনগুলো ছিল, তাহলে সেখান থেকে সেটা দেখে নেবে। 27টা দেখো, ভালো অঙ্ক। 27 কি বলছে? 15 ফুট দীর্ঘ মইয়ের একটি প্রান্ত উলম্ব দেওয়ালে হেলান দিয়ে আছে। তাহলে এটা একটা দেওয়াল ধরো, আর একটা মই, এটা এই মইটা এই দেওয়ালের ওপর, এটা একটা দেওয়াল ধরো, এই দেওয়ালের ওপর, দেওয়ালেরকে আমরা এমনি একটা দাগ দিচ্ছি বোঝানোর জন্য, এটা হচ্ছে দেওয়াল। তাহলে দেওয়ালের ওপর মইটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বলছে 15 ফুট, মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 15 ফুট। তাহলে বলছে তার অপর প্রান্তটি অনুভূমিক তলে আছে। অপর একটা দেওয়ালের তলে, একটা অনুভূমিক তলে, মানে রাস্তার ওপর বা কোনো মেঝের ওপর আছে। যদি ঊর্ধ্ব প্রান্তে দেওয়াল বরাবর 2 ফুট পার সেকেন্ড গতিতে গড়াতে থাকে, তাহলে যখন ময়ের নিম্ন প্রান্ত দেওয়াল থেকে 12 ফুট দূরে, তাহলে নিম্ন প্রান্ত এই দেওয়াল থেকে কত ফুট দূরে আছে? 12 ফুট দূরে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 12 ফুট দূরে থাকে, তখন নিম্ন প্রান্তটির অনুভূমিক তলে গতি হার কত হবে? তাহলে নিম্ন প্রান্তটির অনুভূমিক তলে, তাহলে মইটা এইভাবে করে নামছে, মানে নিচের দিকে পড়ছে। কি বলছে? 2 ফুট পার সেকেন্ড গতিতে গড়াতে থাকে। তাহলে গড়াতে থাকলে এটা তো সরে চলে যাবে। তাহলে এই যে এই অনুভূমিক তলে গতি, এই অনুভূমিক তলে গতির হার কত হবে? নিম্ন প্রান্তের অনুভূমিক তলে গতির হার কত হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এল ধরে নেব, আমাদের ময়ের উচ্চতা দেওয়া আছে 15 ফুট। এটা কার উচ্চতা? ময়ের উচ্চতা বা ময়ের দৈর্ঘ্য। উচ্চতা না বলে দৈর্ঘ্য বললে এল, এটা সমান 15 ফুট। এবার আমরা উচ্চ প্রান্তের, এখানে নিম্ন প্রান্তের দৈর্ঘ্য দিয়েছে আমাদের, নিম্ন প্রান্তের দৈর্ঘ্য দিয়েছে আমাদের কত? নিম্ন প্রান্তকে আমরা এক্স যদি ধরি, তাহলে এক্সের ভ্যালু দিয়েছে 15 ফুট, তাহলে এটা এক্স। আর এটা 15 ফুট দিয়েছে, এই ভ্যালুটাকে যদি ওয়াই ধরি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? ওয়াইয়ের ভ্যালু পাবো আমরা, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা পেয়ে যাব। ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, না সরি, হ্যাঁ এটা অতিভুজ, 15 স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা পেলাম ওয়াইয়ের ভুজ। ওয়াইটা কি আমরা ধরবো? ওয়াইটা হচ্ছে উচ্চ প্রান্তের দৈর্ঘ্য বলতে পারো। তাহলে এটা ওয়াই সমান কত হয়ে যাবে? √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এত ফুট। তাহলে এটা 15 মাইনাস 12, তাহলে একবার 15 প্লাস 12, একবার 15 মাইনাস 12। কেন? কারণ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কত হবে? 5 2 7, 1 2 27 ইন্টু 15 থেকে 3, তাহলে 27 ইন্টু 3 করলে এটা কত হয়ে যাবে? 81। তাহলে √81 মানে কত হয়ে যাচ্ছে? 9 ফুট আসছে আমাদের উচ্চ প্রান্তের দৈর্ঘ্য। এবার আমাকে বলেছে 2 ফুট পার গতিতে ঊর্ধ্ব প্রান্তটি দেওয়াল বরাবর 2 ফুট পার সেকেন্ড গতিতে গড়তে থাকে। তাহলে ঊর্ধ্ব প্রান্ত মানে dy/dt, এটা কত সেকেন্ড গড়তে থাকছে, মানে নিচের দিকে নামছে, মানে মন্দন হচ্ছে, তাই জন্য এক্ষেত্রে -2 ফুট পার সেকেন্ড হবে। এখানে মাইনাস কেমন হলো? কারণ কি এটা নিচের দিকে নামছে, মানে মন্দন হচ্ছে, ওই জন্য এখানে মাইনাস হবে। এবার আমাকে বলেছে এটা উচ্চ প্রান্তে বা নিম্ন প্রান্তের তলের গতির হার কত হবে, মানে dx dt বের করতে হবে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা কী পাবো? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ইকুয়েশনটা কী পাবো? x² প্লাস y² ইকুয়াল টু এল স্কোয়ার। এটাকে যদি এল ধরেছি আমরা ময়ের দৈর্ঘ্যটা, তাহলে এখান থেকে এটাকে যদি এক্সের রেসপেক্টে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কারণ এটার হার বের করতে বলেছে। তাহলে 2x ইন্টু dx dt প্লাস 2y ইন্টু dy dt ইকুয়াল টু এল তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হবে। তাহলে এখান থেকে 2 কমন গেলে এটা হয়ে যাবে x ইন্টু dx dt প্লাস y ইন্টু dy dt ইকুয়াল টু 0। এই dx dt ভ্যালুটা বের করতে হবে। তাহলে x এর ভ্যালু কত? 12 ইন্টু dx dt প্লাস y ইন্টু dy dt ভ্যালু আমাদের কত দিয়েছিল? -2 ইকুয়াল টু 0। মাইনাস কেন হলো আমরা বললাম। তাহলে এটা কত হয়ে যাবে? 12। আর ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু পেয়েছি 9, তাহলে এখানে 9টা বসিয়ে দেবো। তাহলে এটা পেয়ে যাবো 12 ইন্টু dx dt, এটা -18টাও দিয়ে গেলে +18 হয়ে যাবে, তাহলে 18। তাহলে এখান থেকে dx dt
এটা ডিটি ডিএক্স ডিটি সমান কত পাবো 18/12, তাহলে 6 দিয়ে গেলে 3 6 18, 3 4 12, তাহলে 6 দিয়ে গেলে 6 2 12, তাহলে এটা পাচ্ছি 3/2 এত ফুট পার সেকেন্ড। তাহলে 3/2 পাচ্ছি আমরা অ্যান্সার, 3/2 ফুট পার সেকেন্ড কোথায় অপশান ডিতে, তাহলে 27-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এটাও একটু ভালো অঙ্ক, বাট কোশ্চেন কঠিন হলে এই ধরনের অঙ্ক আসবে, নাহলে আসার চান্স কম। এবার আমরা 28টা দেখি, চলো দেখো 28টা বলছে এক্স ইকুয়াল টু এ কস, এটা কিউব হবে, স্কোয়ার আছে তো এখানে কস স্কোয়ার থিটা, এটা ভুল আছে, এটা কস কিউব হবে। ওয়াই ইকুয়াল টু কত বলেছে এ সাইন কিউব থিটা। এই বিদ্যুৎ স্পর্শকের সমীকরণ কত হবে, তাহলে স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমাকে ডিএক্স ডিওয়াই বের করতে হবে, তাহলে আমাকে ডিএক্স ডি থিটা বের করি, তাহলে এটা কত হবে 3a কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। অনুরূপভাবে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডি থিটা যদি করি, তাহলে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, চেন রুলের সাহায্যে ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডি থিটা ভ্যালু কত 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, আর ডি থিটা এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে এটা নিচে চলে আসবে মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে একটা সাইন কাটলো, একটা কস কাটলো, আর 3a কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত মাইনাস সাইন বাই কস, দ্যাট মিনস মাইনাস ট্যান থিটা, বা এখান থেকে এটা যদি রাখি মাইনাস সাইন থিটা বাই কস থিটা থাকলেও কোনো ব্যাপার না। এবার আমাকে স্পর্শকের সমীকরণ বলেছে এই বিন্দুতে, তাহলে স্পর্শকের সমীকরণটা কী হয়ে যাবে, স্পর্শকের সমীকরণটা কী হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে এ সাইন কিউব থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে এ কস কিউব থিটা। এটা আবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে কস থিটা দিয়ে এটা মাল্টিপ্লাই করবো, ওয়াই কস থিটা মাইনাস এ সাইন কিউব থিটা ইন্টু কস থিটা, আর এটাকে মাইনাস সাইন দিয়ে, তাহলে মাইনাস এক্স সাইন থিটা মাইনাস হচ্ছে প্লাস এ সাইন থিটা কস কিউব থিটা। তাহলে এক্স আর ওয়াই একদিকে লিখবো, তাহলে এটা এদিকে আসলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা পেলাম। আর এখান থেকে কি পড়ে থাকলো এ সাইন থিটা কস কিউব থিটা প্লাস এ সাইন কিউব থিটা কস থিটা, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু এ সাইন থিটা কস থিটা। যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, এখান থেকে কস স্কোয়ার থিটা আর এখান থেকে সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে এটা থাকবে এ সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু এ সাইন থিটা ইন্টু কস থিটা, আর বোথ সাইডে এ সাইন থিটা কস থিটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে পড়ে থাকবে কত এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই এ কস থিটা কাটলে এটা হয়ে যাবে সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে এইরকম আসছে এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই এ সাইন থিটা ইকুয়াল টু 1, কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে গেলাম। এবার আমরা 29টা দেখবো, চলো দেখো 29টা দুটো স্পর্শক দিয়েছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে এদের বলেছে অধিবৃত্তের দুটি সাধারণ স্পর্শকের সমীকরণ, তাহলে প্রথমে আমরা এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ বের করবো, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো ডেরিভেটিভ করবো, তাহলে 2y dy বাই dx এটা সমান কত হয়ে যাবে 4a, তাহলে dy বাই dx এটা সমান কত হয়ে যাবে 4a বাই 2y, তাহলে 2 দিয়ে কাটলে 2a বাই y, তাহলে 1 নম্বর অধিবৃত্তের পি একটা বিন্দু নিলাম এ টি স্কোয়ার এ টি ওয়ান স্কোয়ার কমা 2a t1, এটা প্যারামেট্রিক এটা পয়েন্ট, প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমরা এই পয়েন্টটা পাই, এটা অলরেডি জানো তোমরা। 1 নম্বর অধিবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হয়ে যাবে y মাইনাস y1 পয়েন্ট কত এখানে, এটা এই পয়েন্টটা 2a t1, এটা t1 ইকুয়াল টু dy বাই dx অ্যাট কোন পয়েন্টে পি পয়েন্টে ইন্টু এক্স মাইনাস a1 এক্স মাইনাস x1 হচ্ছে এটা হচ্ছে x1 এটা y1, তাহলে এখান থেকে পাই যাচ্ছে y মাইনাস 2a t1, আর dy বাই dx এখানে y এর জায়গায় এই পয়েন্টে বসবে, তাহলে এটা হয়ে যাবে 2a বাই 2a t1 ইন্টু এক্স মাইনাস a t1 স্কোয়ার, তাহলে এখান থেকে 2a কাটলো, কোনাকুনি গুণ করলে এটা পাই যাবে y t1 মাইনাস 2a t1 স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস a t1 স্কোয়ার, তাহলে এখান থেকে এটা
এক্স মাইনাস এ টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত পাবো ওয়াই টি ওয়ান মাইনাস টু এ টি ওয়ান স্কোয়ার। তাহলে একদিকে নিয়ে আসলে এটা আসলে এক্স মাইনাস ওয়াই টি ওয়ান, এটা মাইনাস এ টি ওয়ান স্কোয়ার প্লাস টু এ টি ওয়ান স্কোয়ার, তাহলে এখান থেকে প্লাস এ টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে নাম দিলাম আমি 3 নাম্বার। এবার এই সমীকরণটাকে ডিওয়াই ডিএক্স বের করবো। তাহলে 2x ইকুয়াল টু কত পাবো 4a ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কত পাবো 2x বাই 4a। তাহলে এটা কাটলে x বাই 2a পাচ্ছি। এবার এই 2 নম্বর সমীকরণের কিউ একটা বিন্দু, কিউ বিন্দুটা এটা এক্সের যেহেতু অধিবৃত্ত, তাহলে অধিবৃত্তের পয়েন্টটা কেমন হয়ে যাবে 2a t2, a t2 স্কোয়ার। এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা এই ভাষাটা লিখে নেবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো y মাইনাস এখানে y1 কত y1 হচ্ছে a t2 স্কোয়ার। তাহলে a t2 স্কোয়ার ইকুয়াল টু dy বাই dx অ্যাট কোন পয়েন্টে কিউ পয়েন্টে ইন্টু এক্স মাইনাস x1 হচ্ছে 2a t2। তাহলে এখান থেকে y মাইনাস a t2 স্কোয়ার ইকুয়াল টু dy বাই dx অ্যাট, এখান থেকে যদি dy বাই dx বের করি অ্যাট কিউ পয়েন্টে, তাহলে এখান থেকে কত পাবো x এর ভ্যালু হচ্ছে 2a t2 বাই 2a। তাহলে 2a কাটলে t2, তাহলে এখান থেকে পাচ্ছি t2 ইন্টু এক্স মাইনাস 2a t2। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে y মাইনাস a t2 স্কোয়ার ইকুয়াল টু এক্স t2 মাইনাস 2a t2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স t2 মাইনাস y, আর এটা দিয়ে গেলে মাইনাস a t2 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা 4 নাম্বার পেলাম। আর এটাও স্পর্শকের সমীকরণ, এটাও স্পর্শকের সমীকরণ। আর দুটো স্পর্শকের সমীকরণ, সাধারণ স্পর্শক হলে এই দুটো অভিন্ন হবে। তাহলে যেহেতু সাধারণ স্পর্শক বলেছে, তাহলে আমরা বলতে পারবো যেহেতু সাধারণ স্পর্শক, তাই কি বলতে পারো 3 ও 4 অভিন্ন। তাহলে 3 আর 4 অভিন্ন থেকে আমরা এখান থেকে 3 আর 4 অভিন্ন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো এক্সের কোফিসিয়েন্ট এখানে কত আছে, এখানে আছে 1। তাহলে 1 বাই t2 ইকুয়াল টু ওয়াইয়ের কোফিসিয়েন্ট কত -1, তাহলে -1, আর এখানে ওয়াইয়ের কোফিসিয়েন্ট t1 মাইনাস t1 ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম কত আছে a t1 স্কোয়ার বাই a t2 স্কোয়ার মাইনাস a t2 স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা t1 t2 ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে এই দুটো যদি সমান হয়, প্রথম দুটো সমান হলে কী হবে 1 বাই t2 ইকুয়াল টু এই মাইনাস কেটে গেল 1 বাই t1। তাহলে t1 বাই t2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে t1 ইকুয়াল টু t2 পাচ্ছি। এখানে এটা মিস্টেক হয়েছে, এই ক্রমটা চেঞ্জ হয়ে গেছে। এক্সের কোফিসিয়েন্ট প্রথমে নিয়েছি, তাহলে 1 বাই ওয়াইয়ের, এখানে এক্সের কোফিসিয়েন্ট t2, এখানে ওয়াইয়ের কোফিসিয়েন্ট এখান থেকে নেব। তাহলে এটা মাইনাস t1 হবে এখানে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস t1, আর এখান থেকে এটা হয়ে যাবে -1। আর এখান থেকে এক্সের কোফিসিয়েন্ট এটা কনস্ট্যান্ট টার্ম a t1 স্কোয়ার মাইনাস a t2, দুটো থাকলে বজ্র গুণন পদ্ধতি আমরা করেছিলাম না, ওই টাইপের। তাহলে a t2 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। এবার আমরা এখান থেকে এই দুটো রিলেশন থেকে কী পাবো 1 বাই t2 ইকুয়াল টু মাইনাসে প্লাস t1। তাহলে t1 এর ভ্যালু পাচ্ছি 1 বাই t2, বা এটা থাক। এবার এই দুটো থেকে লিখবো, তাহলে এই দুটো থেকে কী পাবো a t1 স্কোয়ার বাই a t2 স্কোয়ার মাইনাস ইকুয়াল টু t1। তাহলে a কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম t1 স্কোয়ার ইকুয়াল টু t1 এটা কত আছে t2 আছে, তাহলে t2 a t1 স্কোয়ার a t2 হবে এটা। তাহলে t1 ইন্টু t2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা t1 স্কোয়ার ইকুয়াল টু t1 এর ভ্যালু কত পাবো 1 বাই t1 স্কোয়ার। এখান থেকে আমরা কী করবো t1 কাটলো, একটা t1 কাটলো, t1 এর ভ্যালু আমরা জানি 1 বাই t2, তাহলে 1 বাই t2 ইকুয়াল টু t2 স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাস একটা আছে মাইনাস, তাহলে এখান থেকে এটা পাচ্ছি t2 কিউব ইকুয়াল টু -1। তাহলে t2 কিউব যদি -1 হয়, তাহলে t2 এর ভ্যালু একটা -1 পাবো, আর বাকি দুটো একটা ওমেগা স্কোয়ার পাবো, এরকম টাইপের বাকি দুটো কমপ্লেক্স ভ্যালু পাবো। তো আমরা শুধু রিয়েল ভ্যালুটা নেব। তাহলে t2 এর ভ্যালু কত পেলাম -1, তাহলে -1টা এখানে বসিয়ে দেবো। তাহলে t2 এর যদি ভ্যালু -1 হয়, তাহলে t1 এর ভ্যালুও কত হয়ে যাবে -1। তাহলে t2 এর জায়গায় -1 বসালে, তাহলে t1 অথবা t2 এর ভ্যালু, এখানে t1 এর ভ্যালু বসাতে পারি অথবা এখানে t2 এর ভ্যালু বসাতে পারি। তাহলে এখানে t1 এর ভ্যালু যদি -1 বসাই, তাহলে ইকুয়েশনটা কী পাবো x1 ইন্টু y ইন্টু -1 প্লাস a ইন্টু -1 এর স্কোয়ার।
তা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এটাই নির্ণয় সমীকরণ। তাহলে এখানে এই ইকুয়েশনটা এটা কেন করলাম, T1 আর T2 ভ্যালু বের করার জন্য। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0 কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে এটা কত নাম্বার ছিল, 29 নাম্বারের অপশান এ। তাহলে এগুলো আমাদের একটু কঠিন টাইপের কোশ্চেন হলে এই টাইপের অঙ্ক দিতে পারে। এবার আমরা 30 নাম্বারটা দেখবি। 30 নাম্বারটা আমরা মডেল কোশ্চেন পেপার 14তে করেছি। এটা মডেল কোশ্চেন পেপার 14 30 নম্বর অঙ্কতে আমাদের 30 নম্বর অঙ্কটা দেখবে, সেখানে এই অঙ্কটা করা আছে। তারপরেরটাও আমরা কোনো একটা মডেলে করিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। এবার আমরা 32টা দেখব। 32 কি বলছে, মিউ এক্স যেটা আছে, মিউ এক্স মাইনাস সাইন এক্স, ওটা এক্স গ্রেটার দেন কর্মবর্ধমান হলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, সেখান থেকে মিউর ভ্যালুটা বের করা শিখেছিলাম আমরা আগে। এক্সের দিকে রাশি হলে অপেক্ষকের মান 19 যখন এক্স ইকুয়াল 1 এবং এর গরিষ্ঠ মান 20 যখন এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 1-এ অপেক্ষকের মানটা 19, দেখবে 4টা অপশানে 19 আসছে, তার মানে আমাকে দ্বিতীয়টা টেস্ট করতে হবে, এর গরিষ্ঠ মান 20 যখন এক্স ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে অপশান টেস্ট করে দেখবো। অপশান টেস্ট এই অপশানে যদি এটা আছে এফ অফ এক্স 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 16, তাহলে এর গরিষ্ঠ মান 20, গরিষ্ঠ মান মানে এফ ম্যাক্স ইকুয়াল টু 20 কখন, এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে। তাহলে এটা চেক করে দেখবো ডবল অর্ডার ডেরিভেটিভ ম্যাক্সিমাম কখন আসে, ডবল অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ আসলে। তাহলে এফ ড্যাশ এক্স বের করে দেখবো। এফ ড্যাশ এক্স কত হবে, ধরুন 8x মাইনাস 1। তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত হবে, এফ ডবল ড্যাশ এক্স আসবে 8, তাহলে এটা পজিটিভ, তাহলে ম্যাক্সিমাম এক্সিস্ট করছে না। অপশান বি দেখবো। অপশান বি বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 16x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হবে 32x প্লাস 4, বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি 0 করি, এফ ড্যাশ এক্স 0 করি, তাহলে 32x প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে 32x ইকুয়াল টু মাইনাস 4, 4 8 32, তাহলে এক্সের ভ্যালু মাইনাস 1/8। তাই ক্রিটিক্যাল পয়েন্ট তো মাইনাস 1/8 পাচ্ছি, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট এখানে 2 বলছে। তাহলে এইভাবেও এই অপশান ডিসকাট করা যেতে পারে। তাহলে অপশান সি কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 4। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স মাইনাস 2x প্লাস 8। তাহলে এটা যদি 0 হয়, কারণ ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 8। তাহলে 2 2 4, তাহলে এক্সের ভ্যালু কত আসছে, 4 আসছে, কিন্তু এক্সের ভ্যালু 2 আসতে হবে, তাই জন্য অপশান সিও বাদ। তাহলে আমাদের লাস্ট অপশান কী পড়ে থাকলো, অপশান ডি। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা তারও চেক করে দেখে নিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ হবে মাইনাস 2x প্লাস 4। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বসালে মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু 2 পেয়ে যাচ্ছি। তার মানে এটা ক্রিটিক্যাল পয়েন্ট স্যাটিসফাই করে গেছে। এবার এফ ডবল ড্যাশ এক্স বের করবো। তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত পাবো, মাইনাস 2 পাবো। আর এফ ডবল ড্যাশ এক্স অ্যাট কোন পয়েন্টে, 2 পয়েন্টেও মাইনাস 2 পাবো। তাহলে মাইনাস 2 লেস দেন 0, আর লেস দেন 0 হলে ম্যাক্সিমাম এক্সিস্ট করে। তাহলে এফ ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে এক্সের ভ্যালু 2 বসিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে, মাইনাস 2 স্কোয়ার 4 প্লাস 4 2 8 প্লাস 16। তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত, 12, আর 12 আর 8 20। তাহলে এই দুটো স্যাটিসফাই করে গেছে, তার মানে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। এইভাবে অপশান টেস্ট করে এগুলো অঙ্ক করতে হবে। তাহলে 32-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, তাই জন্য স্টার মার্ক দিয়ে রাখলাম। এবার আমরা 33টা দেখবো। চলো দেখো 33 কী বলছে, কোনো অঙ্কের প্রশ্নের সমাধানের সম্ভাবনা দুজন ছাত্রের হাফ ও একে 3 প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা কত। তাহলে ধরে নিলাম প্রথম ছাত্রের অঙ্কটি সমাধানের সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ এ দিয়ে ডিনোট করছি। তাহলে এটা কত দেওয়া আছে আমাকে, 1/2, 1/2। তাহলে প্রথম ছাত্রের অঙ্কটি সমাধানে না হওয়ার সম্ভাবনা কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হয় না হওয়ার, তাহলে 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। আর দুটো ছাত্র আছে, দ্বিতীয় ছাত্রের প্রবাবিলিটির সম্ভাবনা মানে হওয়ার, এটা না হওয়ার সম্ভাবনা কত হয়ে যাবে, এটাকে যদি প্রবাবিলিটি অফ বি বলি, তাহলে কোশ্চেনে কত দেওয়া আছে, 1/3। তাহলে দ্বিতীয় ছাত্রের প্রবাবিলিটি না হওয়ার সম্ভাবনা কত হবে, না হওয়ার সম্ভাবনা, এটা ভালোভাবে লিখছি না কেন, কারণ এমসিকিউ লেখার অত দরকার নাই। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। তাহলে না হওয়ার সম্ভাবনা এটা পেলাম। এবার বলেছে দুজনেই যদি সলভ না করতে পারে, তাহলে দুজনের এই অঙ্কটি সমাধান না করার সম্ভাবনা, তাহলে কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, মানে এও পারছে না বিও পারছে না, ইন্টু কেন হলো, কারণ দুটো স্বাধীন ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত, 1/2, আর বি কমপ্লিমেন্ট কত, 2/3। তাহলে এটা কত পাচ্ছি, 1/3। তাহলে দুজনেই অঙ্কটা পাচ্ছে না, তার মধ্যে এবার এখান থেকে যদি বের করি, অন্তত একজন
একজনের সমাধান করার সম্ভাবনা। তাহলে অন্তত একজন হলে কী হবে 1 - 1/3, তাহলে এখান থেকে 2/3। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে সমাধান হওয়ার সম্ভাবনা মানে কি, অন্তত হয় প্রথমজন সমাধান করছে না হয় শেষজন সমাধান করছে। এখানে কী ছিল, একজনও সমাধান করতে পারছে না, আর এখানে আমরা অন্তত একজন বের করেছি, তাহলে 1 - 1/3, তাহলে 2/3 হয়ে যাচ্ছে। তাহলে অন্তত একজন সমাধান করছে মানে প্রশ্নটি সলভ হয়ে যাচ্ছে। 2/3 কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 33-এর ক্ষেত্রে অপশান এ। আর 34 নাম্বারটা তোমাদের করা দরকার নেই, ওগুলো নিজেরা পারলে দেখবে, আর না হলেও অতটা ইম্পর্টেন্ট না, করা দরকার নেই। এবার 35টা তোমরা প্রবাবিলিটির রেজাল্টেই পড়েছো। সেটা কি, এখানে বলেছে A1 A2 A3 ঘটনার সমূহ স্বাধীন। তাহলে A1 A2 যদি স্বাধীন হয় তাহলে তাদের কমপ্লিমেন্টগুলোও স্বাধীন হবে। এটা আমরা অলরেডি তোমরা বেসিক ক্লাসে পড়েছো। আর প্রবাবিলিটি অফ AI এটা সমান দিয়েছে 1 - QI। প্রবাবিলিটি অফ AI এটা সমান দিয়েছে 1 - QI। তাহলে প্রবাবিলিটি অফ AI কমপ্লিমেন্ট এটা সমান কী হবে, 1 - প্রবাবিলিটি অফ AI, তাহলে 1 - 1 - QI, দ্যাট মিনস 1 - 1 + QI, তাহলে এটা হয়ে যাবে QI। এবার আমাকে বের করতে বলেছে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ... ইউনিয়ন AN। তাহলে এটা ফর্মুলা কী হয়ে যাবে, 1 - প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট ... তাহলে 1 - প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট কত হয়ে যাবে, Q1। এটা যেহেতু এটা স্বাধীন ঘটনা, তাহলে এদের সবগুলোর প্রোডাক্ট হয়ে যাবে এখানে, প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ A2 কমপ্লিমেন্ট ... ইন্টারসেকশন অফ প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট, এদের প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে যেহেতু A1 A2 A3 এগুলো স্বাধীন এবং তাদের কমপ্লিমেন্টগুলো স্বাধীন, তাহলে A1 কমপ্লিমেন্টের মান কত হবে, Q1, এটা Q2, এভাবে QN পর্যন্ত। তাহলে 1 - Q1 Q2 QN কোথায় আছে, অপশান বিতে। তাহলে 35-এর ক্ষেত্রে অপশান বি হবে। এবার আমরা 36টা দেখব, বেস থিওরেম থেকে অঙ্কটা রয়েছে। 36টা ভালো অঙ্ক, বেস থিওরেম ইউজ করে করতে হবে। সেটা কি বলছে, একটি ব্যাগে 4টি বল আছে, উদ্দেশ্যহীনভাবে যে 2টি বল তোলা হলো তারা সাদা রঙ হবে, ব্যাগের সমস্ত বল সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম ব্যাগে আমরা ধরে নিলাম 2টো হোয়াইট বল আর বাকি 2টো নট হোয়াইট, NW মানে নট হোয়াইট, মানে সাদা বল নয়, কারণ 2টো হোয়াইট বল উঠাতেই হবে আমাকে। এবার E2 ব্যাগ E2তে আমরা ধরে নেব 3টে হোয়াইট বল আছে আর একটা নট হোয়াইট আছে, আর E3তে আমাদের আছে 4টে হোয়াইট বল। তাহলে এই 3টে বাক্স থেকে আমাদের হোয়াইট বল ব্যাগের সমস্ত বল সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথমে আমরা 2টো বল তুলেছি তারা সাদা রঙের হবে বলেছে, তাই জন্য 2টো বল সবসময় সাদা থাকবে, আর বাকি 2টো বল হয় 2টো না সাদা, দুটোর মধ্যে 2টোই সাদা থাকবে না, 2টোর মধ্যে একটা সাদা থাকতে পারে, 2টোর মধ্যে 2টোই সাদা থাকতে পারে, তাই জন্য 3টে কেস অ্যারাইজ করছে। আর হচ্ছে এ আমরা ধরে নিচ্ছি এই ঘটনা হচ্ছে সমস্ত বল সাদা হওয়ার, সমস্ত বল না সরি হচ্ছে 2টো বল তোলা হলো, 2টো তোলা বল 2টি সাদা হওয়ার ঘটনা, তোলা বল 2টি সাদা হওয়ার ঘটনা। তাহলে ধরছি, তাহলে আমাকে বের করতে হবে কি, প্রবাবিলিটি অফ A/E3, সরি আমাকে বের করতে হবে কি, প্রবাবিলিটি অফ E3 মানে এই 4টে বল থেকে E3 তুলব যার মধ্যে 2টো সাদাই হবে, মানে সমস্ত বলগুলো সাদা থাকবে এবং আমাকে শর্তটা দিয়েছে তোলা বল 2টি সাদা। তাহলে এটা সমান কত আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যেহেতু 3টে বাক্স আছে তাহলে তাদের প্রবাবিলিটি কত হয়ে যাবে, সবগুলোর প্রবাবিলিটি হয়ে যাবে, বাক্সগুলো নির্বাচন করার প্রবাবিলিটি কত হয়ে যাবে, 3টে বাক্স, তাহলে প্রত্যেকটা হয়ে যাবে 1/3 করে, সেম ইকুয়ালিটি থাকতে হবে প্রবাবিলিটির ক্ষেত্রে। এবার আমাদের প্রবাবিলিটি অফ A/E1 এটা কত হবে, এটা হয়ে যাবে, দেখো E1-এ কত সাদা বল আছে 2টো, তার মধ্যে 2টো তুলব, আর টোটাল বল কত 4টের মধ্যে 2টো তুলতে দিচ্ছে। তাহলে 2C2 মানে 1 আর 4C2 মানে 6, কেন 4C2, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে 2 × 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কাটলো, তাহলে এটা পাচ্ছি 6। এবার প্রবাবিলিটি অফ A/E2 এ কটা বল আছে 3টে হোয়াইট, তাহলে 3টে হোয়াইট বল আর 4টে হোয়াইট বল, তাহলে এখান থেকে 3C2 মানে কত, 3C2 মানে হচ্ছে 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 3 পাচ্ছি, আর এটা 4C2 মানে 6। আর প্রবাবিলিটি অফ A/E3 হচ্ছে 4টে সাদা বল, 4টে থেকে 2টো তুলবো আর নিচে 4C2, তাহলে 4C2 মানে
6 আর 6 6 6 মানে 1 হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা আমাদের পেলাম। এবার বেস থিওরেম থেকে প্রবাবিলিটি অফ E3 স্ল্যাশ এ, এটা কী হয়ে যাবে বেস থিওরেম থেকে, এটা এই পয়েন্টটা আমাকে বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ E3 ইন্টু প্রবাবিলিটি অফ E3 বাই probability of A slash E1 into probability of E1 plus probability of A slash E2 into probability of E2 plus probability of A slash E3 into probability of E3। তাহলে A slash E3 probability কত 1, তাহলে 1 into E1 এর probability কত 1/3, এটা কত হয়ে যাবে A slash E1 1/6 into 1/3, এটা হয়ে যাচ্ছে 3/6 into 1/3, আর এটা হচ্ছে 1 into 1/3। তাহলে 1/3 আর নিচের থেকে 1/3 যদি কমন নিই তাহলে 1/6 প্লাস 3/6 প্লাস 1, তাহলে এটা কাটলো। তাহলে উপরে থাকলো 1 আর নিচে লসাগু থাকলো 6, তাহলে 1 প্লাস 3 প্লাস 6, তাহলে এটা উপরে 6 চলে গেল, নিচে 6 3 9, 6 4 10, তাহলে 6/10 2 দিয়ে কাটলে 3/5, তাহলে আমাদের প্রবাবিলিটি আসছে 3/5। 3/5 কোথায় আছে অপশান বিতে, তাহলে 36-এর আমরা অপশান বি পেলাম। 37টা দেখো, একটি যদি একটা দুটো ছক দিয়েছে, ছক থেকে তোমাকে P1 P2 P3 তোমরা এটা ইজিলি বের করে নেবে, তোমরা এটা বের করে নেবে 37টা। এখানে তোমাদের P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 এটা কত হয়ে যাবে, এটা ভ্যালু 1 হয়ে যাবে, আর বাকি দুটো দেওয়া আছে সেখান থেকে তোমরা বের করে নেবে। 38টা কী বলছে, একটা সম্ভাবনা বিভাজন দিয়েছে, সেটা কি 0-তে ভ্যালু কত হাফ আর 1-এও হাফ। তাহলে আমাকে বলেছে ভেদ মান বের করতে, মানে ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি হয়ে যায়, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। তো প্রথমে আমাকে এক্সপেকটেশন অফ এক্স বের করবো, তাহলে 0 ইন্টু হাফ এটা কত হবে প্লাস 1 ইন্টু হাফ, তার মানে এটা পাচ্ছি হাফ। আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত হবে 0 স্কোয়ার ইন্টু হাফ প্লাস 1 স্কোয়ার ইন্টু হাফ, তাহলে এটাও আসছে হাফ। তাহলে এখান থেকে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত হাফ মাইনাস এটা স্কোয়ার, তাহলে 1/4, তাহলে এটা লসাগু করলে কত হবে 2 - 1, তাহলে পাচ্ছি 1/4। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স বা ভেদ মান কত পাচ্ছি 1/4, কোথায় হচ্ছে অপশান এতে। তাহলে 38-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। 39টা আমরা মডেল কোয়েশ্চেন পেপার 13-তে 38 নম্বর অঙ্কতে করিয়েছি, আর 40 নম্বরটা মডেল কোয়েশ্চেন পেপার 13-তে 40 নম্বর অঙ্কটা করিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে আমাদের মডেল কোয়েশ্চেন পেপার 15 কমপ্লিট হয়ে গেল। তো দেখো বাকিগুলো তোমরা নিজেরা করো, সো অনেকগুলো তো করিয়ে দিলাম। দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।